কিছুদিন আগে যখন ইরান যুদ্ধটা শুরু হলো, তখন ডোনাল্ড ট্রাম্প একটা বিজ্ঞপ্তি জারি করে বলল যে এখন তোমরা রাশিয়ান অয়েল কিনতে পারো। তার আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই বারণ করেছিল যে না, তোমরা রাশিয়ান অয়েল কিনতে পারো না। এই কথাটা শোনার পরে খুব রাগ হয়েছিল, মনে হয়েছিল যে কি ডোনাল্ড ট্রাম্প কি আমাদের দেশের হেড? ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই করতে হবে? আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নেই, আমাদের দেশে কোনো কি সরকার নেই? ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে এইদিকে নাকে দড়ি টেনে ওই বলবে ওইদিকে যাও, ওইদিকে নাকে টেনে বলবে এইদিকে যা, বলবে ওঠো তো আমাদেরকে উঠতে হবে, যদি বলে বসো আমাদেরকে বসতে হবে। মনে হয়েছে, আপনারও মনে হয়েছে, আমারও মনে হয়েছে, দেশের যত গুলিজন তারা সবাই প্রতিবাদ করেছে, মিডিয়া হাউসগুলোও খুব চিৎকার করেছে যে আমাদের দেশে কি হচ্ছেটা কি, আমরা কেন আমেরিকার কথায় উঠছি আর বসছি। পরে ঠান্ডা মাথায় একটু ভেবে দেখলাম যে আমাদের দেশ কি সত্যি এনার্জির ওয়েতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে? আপনারা কি জানেন, যেমন কয়লা মাফিয়া আছে, যেমন বালি মাফিয়া আছে, তেমনি এনার্জি মাফিয়াও আছে, যে এনার্জির যত রিসোর্স তার মাফিয়া আছে। সেই মাফিয়ার হেড হচ্ছে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, ডোনাল্ড ট্রাম্প চাইছেই হচ্ছে গোটা পৃথিবীর যত এনার্জি সোর্স আছে সবগুলো ওর হাতের মুঠোয় চলে আসুক, ও যেমন পুরোটা কন্ট্রোল করতে পারে। তার জন্যই এত যুদ্ধ, এত যা কিছু। এরপরে আমরা ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে তার কথা না শুনে অন্য কিছু করতে সত্যিই পারি? পরে আমি পুরো স্ট্যাটিস্টিক্সটা পড়লাম যে সত্যি কারণটা কি। আপনারা কি জানেন আমাদের দেশের যে পরিমাণ এনার্জি কনজিউম হয় আর কতটা আমরা প্রডিউস করতে পারি? জানেন কি আমরা কতটা প্রডিউস করতে পারি? আমি একটা লিস্ট হিসেবে বলছি, আমার কাছে লিস্টটা আছে। সেই লিস্ট অনুযায়ী ভারতবর্ষের সবথেকে বেশি এনার্জি প্রডিউস করা হচ্ছে অয়েল। সেই অয়েল ভারতবর্ষের টোটাল 30 থেকে 32% অয়েল হচ্ছে এনার্জি প্রডিউসে কাজে লাগে। তার মধ্যে মাত্র 12% অয়েল ভারত নিজে প্রডিউস করে, বাকি 88% অয়েলকে ভারতকে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। যেমন রাশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তেমনি ইউএই থেকে আনতে হয়, আরব থেকে আনতে হয়, ইউএসএ থেকে আনতে হয়, ইরাক থেকে আনতে হয়। ঠিক আছে, এরপরে আমরা জানতাম আমাদের দেশে নাকি প্রচুর কয়লা তৈরি হয়। তারপরেও কি জানেন, কয়লা থেকে আমাদের দেশে প্রায় 27 থেকে 30% এনার্জি তৈরি হয়। যেটা আমাদের দেশে ইউজ হয় তা 27 থেকে 30% কয়লা থেকে তৈরি হয়। সেই কয়লাও আমাদেরকে 20 থেকে 25% বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমাদের দেশে মাত্র 75% কয়লা ইউজ করতে পারি আমরা। এরপরে আসছে ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস 6 থেকে 7% আমাদের দেশের টোটাল এনার্জিতে ইউজ হয়। এর 50% বাইরে থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়, যেটা কাতার, ইউএসএ, অস্ট্রেলিয়া, রাশিয়া থেকে আছে। একবার ভেবে দেখুন, আমি যতগুলো দেশের কথা বললাম, রাশিয়া, ইরাক, সৌদি আরবিয়া, ইউএই, ইউএসএ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কাতার, ইউএসএ, অস্ট্রেলিয়া, এরা সব আইদার ইউএসএ এর অ্যালায়েন্স দেশ অথবা রাশিয়ার অ্যালায়েন্স দেশ। আমরা ইউএসএ কথাতে না উঠবো, না বসলে, ইউএসএ যদি একবার আমাদের ওর অ্যালায়েন্স দেশগুলোকে বলে দেয় যে ভারতকে এই তেল কয়লা না দিতে, তাহলে আমাদের দেশ চালানো সম্ভব হবে? আমাদের দেশের আজকের কি অবস্থা আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে গ্যাসের কিরকম সংকট হতে শুরু করেছে এই ইরানের যুদ্ধের জন্য। তারপরে যদি আমরা আমেরিকার কথাতে উঠি আর না বসি, তাহলে আমেরিকা আমাদেরকে যদি ওর অ্যালায়েন্স দেশকে বলে দিলে কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ঠিক একই রকম ভাবে আমরা রাশিয়ারও বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, রাশিয়ার বিরুদ্ধে কথা বলতে পারি না, আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারি। তার কারণ আমরা কোনো সময় স্ট্রং কোনো পয়েন্ট নিতে পারি না। তার একটা বড় কারণ, আমরা কোনোভাবেই এনার্জির ওয়েতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয়। আমরা কোনোভাবেই আমাদের দেশের এনার্জি তৈরি করতে পারি না। আমাদের দেশের এখন এই ক্ষমতাটা নেই যে আমরা আমাদের দেশে যে পরিমাণ এনার্জিটা তৈরি লাগে সেই এনার্জিটা আমরা তৈরি করে নিতে পারবো। যেদিন আমাদের দেশের এনার্জি তৈরি করার ক্ষমতা হয়ে যাবে, সেদিনই আমরা অন্যান্য দেশের এগেনস্টে কোনো স্ট্রং পয়েন্ট নিতে পারবো। আমরা যাই কিছুই বলি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা চলে, এর একটা সবথেকে বড় কারণ আমাদের এনার্জি সোর্স লাগে। আমরা 150 কোটি মানুষের দেশ, আমাদের দেশে প্রচুর পরিমাণ এনার্জি লাগে। এর পরের প্রশ্নটা হচ্ছে কিভাবে এখান থেকে বেরোনো কি কোনোদিনই সম্ভব? না এইরকম সবসময় আমাদেরকে কোনো না কোনো বড় দেশের ছত্রছায়ায় থাকতে, ওরা যা বলবে তাই শুনতে হবে, আর যা বলবে না তা আমাদের করা যাবে? করা সম্ভব। তার কারণ যদি আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি পরিমাণটা বাড়ানো সম্ভব হয়। রিনিউয়েবল এনার্জি মানে যে এনার্জিগুলো ফসিল ফুয়েল, মানে এই যে তেল, কয়লা, গ্যাস এখান থেকে না তৈরি হয়, কিছু রিনিউয়েবল এনার্জি আছে। যেমন সেই জলপ্রপাত থেকে ইলেকট্রিক তৈরি হয় আপনারা জানেন, সোলার প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হয় জানেন, উইন্ড মিল থেকে ইলেকট্রিক তৈরি হয় জানেন, বায়োমাস, স্মল হাইড্রো এখান থেকেও ইলেকট্রিক তৈরি হয়। এগুলো ভারতে রিসার্চ হয়, কিন্তু যে পরিমাণ ভারতে ইলেকট্রিক লাগে তার মাত্র 22 থেকে 28% হচ্ছে ইলেকট্রিসিটি এই রিনিউয়েবল ওয়েতে হয়। বাকি যে হচ্ছে 78 থেকে 72% সেটা হয় হচ্ছে কয়লা থেকে।
এইগুলো থেকে শুধুমাত্র যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা নয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকেও বড় ব্যাপার আমরা অন্যান্য দেশের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আসি। কোনোভাবেই আমরা কোনো সময় অন্য দেশের স্ট্রংলি কথা বলতে পারি না। ভারতবর্ষের সরকারের যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিসার্চে পয়সা ইনভেস্ট করা। দেখুন, প্রত্যেকটা দেশের উন্নতি তখনই সম্ভব যখন সেই দেশে সায়েন্সের রিসার্চ হবে, সেই সায়েন্সের রিসার্চ নতুন নতুন টেকনোলজি এবং পদ্ধতি বার করে নিয়ে আসবে, যার ফলে এই এনার্জি সোর্সগুলো তৈরি। যেমন আমাদের দেশে সবথেকে বড় দরকার সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিউক্লিয়ার ইলেকট্রিসিটি তৈরি করা। আমাদের দেশে যেটা সবথেকে দরকার গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট তৈরি করা। আমি জার্মানিতে আছি, আমি এখানকার একটা ইনস্টিটিউটের সায়েন্টিস্ট, আমিও দু তিনটে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন প্রজেক্টের মধ্যে ইনভলভ। এখানে প্রচুর পরিমাণে টাকা দেয় রিসার্চারদেরকে যে গ্রিন হাইড্রোজেন তৈরি করা। তার কারণ গ্রিন হাইড্রোজেন আপনারা তো জানেন জল ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়। মানে জল কি দিয়ে তৈরি হয়? অক্সিজেন আর হাইড্রোজেন থেকে জল তৈরি হয়। তাহলে যদি কোনোভাবে এই জলকে ভাঙা যায় তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হবে। এই হাইড্রোজেন হচ্ছে পৃথিবীর সব থেকে গ্রিন ফুয়েল। এই হাইড্রোজেন দিয়ে কোনো রকম যদি আমরা হাইড্রোজেন জেনারেট করতে পারি জল থেকে, অলরেডি এরকম টেকনোলজি অনেক আছে, এখনো পর্যন্ত সেই টেকনোলজিগুলো মার্কেটে সেই লেভেলে এসে পৌঁছে যায়নি যে আমরা এটা একদম ইউজ করতে পারবো। তবুও কিছু কিছু দেশে এখন হাইড্রোজেন কার, হাইড্রোজেন ট্রেন, হাইড্রোজেন প্লেন এইসব অনেক শোনা যাচ্ছে এবং একটা দুটো এক্সাম্পল আছেও, কিন্তু সেই পরিমাণে এখনো পর্যন্ত হাইড্রোজেনের রিসার্চ বা আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়নি। তার জন্য সব থেকে যেটা বড় দরকার, আমাদের দেশে হাইড্রোজেন রিসার্চের উপর প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করার দরকার। যদি না আমাদের দেশে ভারতবর্ষ হাইড্রোজেন রিসার্চে বা নিউক্লিয়ার রিসার্চে টাকা ইনভেস্ট করছে, তাহলে আমরা সব দিনই অন্যান্য এই বড় দেশগুলোর ডিপেন্ডেন্ট থাকবো। ওরা যাই বলবে আমাদেরকে তাই শুনতে হবে। ওরা যদি আমাদেরকে বলে এইদিকে যা, আমরা ওইদিকে যেতে হবে। আমাদেরকে যদি বলে এইদিকে আয়, ওইদিকে যেতে হবে। সে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট থাকুক, যেই গভর্নমেন্ট থাকুক, যতদিন না পর্যন্ত ভারতবর্ষ এনার্জিতে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে বড় বড় শক্তিধর দেশ যেগুলো, যারা এনার্জির মাফিয়া, যাদের দেশে প্রাকৃতিক সম্পদ এনার্জি আছে, তাদের কথা মেনে চলতেই হবে। ঠিক আছে? আমি আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও। আপনারা পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের কোনো অন্য মতামত থাকে। ভালো থাকবেন সবাই।